আজ 17ই মার্চ 2025 সোমবার। দেখুন ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের শোকজের উত্তরে সন্তুষ্ট নয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। মঙ্গলবার কমিটির তরফে হুমায়ুন কবিরকে ডেকে পাঠানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেখানেই তাকে কড়া নির্দেশ দেওয়া হবে। তার আচরণ সম্পর্কে দলের অভিমত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, সব রাজনৈতিক দলের কিছু মতাদর্শ আছে। হুমায়ুন এমন কিছু বারবার বলছে যা দলের আদর্শের পরিপন্থী। ও যা বলেছে তা ওর ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু একজন বিধায়ক হয়ে এটা ও ব্যক্তিগতভাবে বলতে পারে না। শোভনদেব জানিয়েছেন, শোকজের জবাবে হুমায়ুন কবির যা বলেছেন তা সন্তোষজনক নয়। তারপরেই তিনি বলেছেন, হুমায়ুনকে কাল ডেকে পাঠানো হয়েছে, ওকে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে আসতে হবে। আমরা ওকে কিছু নির্দেশ দেব, সেগুলো মানতেই হবে। তবে বারবার দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ ওঠায় ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 2024 ভোটের আগে বিজেপির তসলিমা নাসরিন প্রীতি শুরু হয়েছে। দেশের সংস্কৃতি চর্চার কেন্দ্র কলকাতা থেকে একদা বিতাড়িত সাহিত্যিক তসলিমা নাসরিনকে এই শহরে ফেরাতে চায় গেরুয়া শিবির। আর তার জন্য রাজ্যসভায় তসলিমা নাসরিনের হয়ে সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সোমবার এই সংক্রান্ত বক্তব্যে বাংলা ভাষায় তসলিমার অবদানের কথা মনে করিয়ে দিয়ে শ্রমিকের দাবি, তসলিমা নাসরিনের কাছে কলকাতা হচ্ছে প্রাণের শহর। তিনি কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের শ্যামা মায়ের বর্ণনা, নারী আন্দোলনের পটভূমি। আমি বলতে চাই, ছদ্ম প্রগতিশীলতার আড়ালে মুসলিম মৌলবাদের কাছে চূড়ান্ত আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন হোক, বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক, বলেছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। দোল উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে, আর এই সবের জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সরকারকে কাঠগড়ায় তুলে কার্যত তুলোধনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর এই মন্তব্যের নেপথ্যে অনেকেই মমতার মৃত্যু কুম্ভ মন্তব্যকেই দায়ী করেছেন। গোরখপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, কুম্ভ মেলা 45 দিন ধরে চলেছে, সবটা সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। শুধু পশ্চিমবঙ্গ থেকেই প্রতিদিন গড়ে 1 লক্ষ মানুষ স্নান করতে এসেছেন। পদপিষ্ট হওয়ার একটা ঘটনা ছাড়া সবটা শান্তিতে সম্পন্ন হয়েছে। অথচ ওই একটা ঘটনাকে ঘিরে যিনি মৃত্যু কুম্ভ বলেছিলেন, তাঁরা দোল উৎসবে নিজেদের রাজ্যে শান্তি বজায় রাখতে পারেননি। আগে নিজের রাজ্যে শান্তি বজায় রাখুক মমতা, তারপর অন্য রাজ্য নিয়ে কথা বলবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বীরভূম জেলার সাঁইথিয়ায় দোলের দিন দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। তার জেরে পরিস্থিতি মারাত্মক হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন সেখানে বন্ধ করে দেয় ইন্টারনেট পরিষেবা। যদিও আজ থেকে পরিষেবা পুনরায় চালু করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও দোলের দিনই উত্তর 24 পরগনার টিটাগড়ে রং খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে এক যুবককে। সেই ঘটনাকে ঘিরেও এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। এই সব ঘটনা কানে যেতেই তাই নিয়ে তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে আদালতে জমা দেওয়া চার্জশিটে দাবি করেছে সিবিআই। কখনো মামলার অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র নিজে সেই চেষ্টা করেছেন, কখনো আবার অন্যদের তিনি প্রমাণ লোপাটে বাধ্য করেছেন। এই মামলার অন্য অভিযুক্তরাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে প্রমাণ লোপাট
লোপাটের মোট 7টা উপায়ের কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারা জানিয়েছে বিভিন্ন সাক্ষীর বয়ান থেকেই ওই 7টা উপায়ের কথা জানা গিয়েছে। চার্জশিটে সিবিআই জানিয়েছে প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে এসএসসি বা বিভিন্ন সরকারি চাকরির নামে প্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হয়েছে, কোটি কোটি টাকা গিয়েছে সুজয় কৃষ্ণের হাতে। তার বিনিময়ে কেউ কেউ চাকরি পেয়েছেন, আবার অনেকে পাননি, কিন্তু তাদের টাকা ফেরত দেওয়া হয়নি। ওই টাকা তোলার কাজে একাধিক এজেন্টকে ব্যবহার করেছিলেন কুন্তল ঘোষ অর্থাৎ হুগলি তৃণমূলের অধুনা বহিষ্কৃত নেতা, শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলি তৃণমূলের অপর বহিষ্কৃত নেতা, অরুণ হাজরা অর্থাৎ আপাতত যিনি বিজেপিতে সেই অরুণ হাজরার মতো অভিযুক্তরা। একে অপরের সঙ্গে তাদের কথোপকথন, ইমেল সহ লেনদেন সংক্রান্ত প্রমাণ নানাভাবে লোপাটের চেষ্টা করা হয়েছে। নিয়োগ মামলায় ইডি এবং সিবিআই সক্রিয় হয়ে ওঠার পরেই প্রমাণ নষ্টের জন্য চাপ দেওয়া হতে থাকে বলে সিবিআইকে জানিয়েছেন ওই এজেন্টরা। সিবিআইয়ের নথিতে প্রমাণ লোপাটের যে 7টা পন্থার কথা উঠে এসেছে সেগুলো হলো ডায়েরিতে আগুন লাগানো, ঘুষের ভিডিও গায়েব করা, মোবাইলের আদি গঙ্গা প্রাপ্তি, হার্ড ডিস্কের নথি লোপাট করা, মোবাইলের নথি লোপাট করা, ইমেল অ্যাকাউন্ট বন্ধ করা এবং সিসিটিভি বন্ধ করে দেওয়া। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের খোলা স্থানে নামাজ পড়ায় উত্তরপ্রদেশের মিরাটে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খোলা স্থানে নামাজ পড়াকে অপরাধ গণ্য করে শিক্ষার্থীটাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছে। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। সেখানকার বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ের ঘটনা এটা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে খোলা স্থানে নামাজ আদায় করার অভিযোগে রবিবার খালিদ প্রধান নামের ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোলি উদযাপনকে ঘিরে প্রকাশিত একটা ভিডিওতে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভের পর খালিদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় যে একদল ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ছে। এই ঘটনার জন্য খালিদ প্রধান সহ আরও 3 জন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিওটা আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশি এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। ভারতে বিরোধী মতকে দমন করা হচ্ছে বলে এলন মাস্কের চ্যাটবটের জবাবে হইচই পড়ে গিয়েছে। একদিকে নাথুরাম গডসকে মহিমান্বিত করা হচ্ছে, অন্যদিকে বিরোধী মতকে দমন করা হচ্ছে। ভারতে মেরুকরণ কিভাবে হচ্ছে তা এতেই স্পষ্ট। কোনো রাজনৈতিক নেতা নয় এই বক্তব্য এআই চ্যাটবটের। ওপেন এআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনির পথ ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে পা রেখেছিল এলন মাস্কের মালিকাধীন সংস্থা এক্স। সম্প্রতি এক্সের এআই চ্যাটবট গ্রকের নতুন ভার্সন বাজারে এসেছে, আর একের পর এক কঠিন প্রশ্নের জবাব দিয়ে কার্যত হইচই ফেলে দিয়েছে সেই গ্রক। ভারতীয় রাজনীতি নিয়েও যেমন বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছে এই চ্যাটবট, তেমনি হিন্দি গালাগালিও শিখে ফেলেছে সে। বিতর্কিত কমেডিয়ান কুনাল কামরা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, এমন এক দেশে থাকি যেখানে গডসেকে পুজো করা হয়, আর গান্ধীর কথা বলার জন্য উমর খালিদকে 4.5 বছর জেলবন্দি থাকতে হয়। এই বিষয়ে তিনি গ্রকের কাছে মতামত জানতে চান। তার উত্তরে এআই চ্যাটবট হিন্দিতে বর্তমান ভারতের রাজনীতি নিয়ে নিজের মতামত জানিয়েছে। এর উত্তরে অন্য এক ব্যক্তি লিখেছিলেন, এভাবে সত্যি কথা বলে দিলে ভারতে গ্রকের টিকে থাকা মুশকিল হবে। তার উত্তরে চ্যাটবটটা ফের জানিয়েছে, গা বাঁচিয়ে চলতে নয়, বরং সত্যি কথা বলতে এসেছে সে, শুধু তথ্যই জানাবে সে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন, আমরা যুদ্ধাবস্থায় আছি। নির্বাচন যত ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধাবস্থায় আছি। এই বাস্তবতা মনে রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সোমবার 17 মার্চ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই সব কথা বলেছেন।
বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া দাবি করেছেন যে 2014 সালের বিতর্কিত নির্বাচনের পরে আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের মধ্যে 6 মাসের মধ্যে আরেকটা নির্বাচনের একটা সমঝোতা হয়েছিল, তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছেন বলে তিনি মন্তব্য করেছেন। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমার ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন, কারণ তখন সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব কী হওয়া উচিত ছিল সেই বিষয়ে কিছু ব্যক্তি তাদের অন্যায্য এবং অবাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলছেন। রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল, অর্থাৎ 2001 থেকে 2006 সাল, তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে। 2006 সালে তাদের 5 বছরের শাসনামল শেষ হলে সরকার পদত্যাগ করে, তবে নির্বাচনে প্রভাব বিস্তারের বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ লগি বৈঠর আন্দোলন নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে। ফলে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসাবে যিনি সুপরিচিত ছিলেন, সাবেক প্রধান বিচারপতি KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যিনি বয়োবৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষম ছিলেন। আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো এবং জাতীয় পার্টি এই নিয়োগ মেনে নিলেও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ হন। তিনি তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের চাপে 2007 সালের 11ই জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং 22 জানুয়ারি অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যান এবং এর সহযোগী জাহাজগুলোর বিরুদ্ধে হামলা চালিয়েছে। শনিবার ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের রাজধানী সানাসহ আরও অন্তত 2টো স্থানে বোমাবর্ষণ করার পর এর প্রতিশোধ হিসাবে রবিবার এই হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রবিবার রাতে এই খবর জানিয়ে বলেছেন, মার্কিন নৌবাহিনীর অবস্থানগুলোতে হামলা চালানোর কাজে 18টা ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইঙ্গো মার্কিন বাহিনী আবার ইয়েমেনে আগ্রাসন চালালে তার বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে দ্বিধা করবে না। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল যতদিন গাজা উপত্যকায় অবাধে মানবিক ত্রাণ প্রবেশে বাধা দেবে, ততদিন লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর ওপর হামলা চলবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় ইউক্রেনকে সদস্য করা হবে না এবং যে কোনো শান্তি আলোচনায় কিয়েভ নিরপেক্ষ ভূমিকায় থাকবে এমন নিশ্চয়তা চায় মস্কো। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো এই কথা বলেছেন। ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দেশটার সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা চাই লৌহ দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা এই চুক্তির অংশ হোক। এই নিশ্চয়তার একটা অংশ হতে পারে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান। ন্যাটো জোটের দেশগুলোর পক্ষ থেকে কিয়েভের সদস্য হওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলতে পারেন। ইউক্রেনে 3 বছর ধরে চলা যুদ্ধের রাশ টানতে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন এই দুই নেতা। এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দেশটার এমন চাহিদার কথা জানান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। 9 মাস পর তারা পৃথিবীতে ফিরতে চলেছেন। তাদের নিয়ে আসতে ISS-এ পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান। অবশেষে ঘড়ি ধরে সুনিতাদের অবতরণের সময় জানিয়েছে নাসা। আমেরিকার ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল 5:57 তারা নামবেন। ভারতের ঘড়িতে ওই সময় বুধবার ভোর 3:30। বুধবার 19 মার্চের আগে যে সুনিতারা ফিরছেন না তা আগেই জানিয়েছিল নাসা, কিন্তু বুধবার ঠিক কোন সময়ে তাদের মহাকাশযান পৃথিবীতে অবতরণ করবে তা এতদিনে স্পষ্ট ছিল না। রবিবার রাতে একটা বিবৃতি দিয়ে সময় জানিয়ে দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই অবতরণ প্রক্রিয়া নাসা সরাসরি সম্প্রচার করবে, তা শুরু হয়ে যাবে সোমবার থেকেই। একদম শেষে আর একবার বলি, আমাদের
দুটো চ্যানেল নিউজ নির্ভীক আর জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় এবং আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর প্রকাশ করে না, আড়ালে থেকে যাওয়া সেই সব খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।